হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া চার রকমের হতে পারে: SN1, SN2, SNI, SNNGP। আজকের লেকচারে আমি SN1 এবং SN2 এই দুটো ডিটেলসে বলবো। এই ভিডিওটা বেসিক্যালি যারা WBJEE অ্যাসপিরেন্ট বা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য। দেখো, আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার কথা বলছি, তাহলে এখানে ফার্স্ট আমরা জেনে নেব নিউক্লিওফাইলটা কি। নিউক্লিওফাইলটা কি নিউক্লিওফাইলটা কি নিউক্লিওফাইল হলো ইলেকট্রন রিচ স্পিসিস। ইলেকট্রন রিচ স্পিসিস অর্থাৎ ইলেকট্রন রিচ স্পিসিস। দেখো, যারা কি করবে, যারা ইলেকট্রন রিচ কিন্তু তারা ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করবে। রিএজেন্ট মূলত দুই প্রকার, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল। ইলেকট্রন রিচ সেটা নিউক্লিওফাইল, NU মাইনাস দিয়ে প্রকাশ করা হয় বা NU দিয়ে প্রকাশ করা হয়। এখন নিউক্লিওফাইল বলতে ইলেকট্রন রিচ আর ইলেকট্রোফাইল বলতে ইলেকট্রন ডিফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে নিউক্লিওফাইল আর বেস দুটোর মধ্যে পার্থক্য আছে। নিউক্লিওফাইল এবং বেস দুজনেই কিন্তু তোমার ইলেকট্রন রিচ, কিন্তু বেস কি করে, ইলেকট্রনটা ডোনেট করে বা ইলেকট্রন পেয়ার ডোনেট করে। ইলেকট্রন পেয়ার কাকে ডোনেট করে? H প্লাসকে। তাহলে H প্লাসকে যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তারা হচ্ছে বেস বা ক্ষার বা ক্ষারক, যাই বলো, ক্ষারক বলবে ইন জেনারেল। আর নিউক্লিওফাইল হচ্ছে তারা যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারকে, অর্থাৎ এমন কার্বন সেন্টার যেখানে ইলেকট্রন ডিফিসিয়েন্সি আছে। তাই তো, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এইখানে আমরা পড়ছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো, আমরা যদি বলি অ্যালকিল হ্যালাইড একটা আরএক্স, এই অ্যালকিল হ্যালাইড এর সাথে নিউক্লিওফাইলের বিক্রিয়া হবে এবং নিউক্লিওফাইল জাস্ট কি করবে, এই যে এক্সটাকে প্রতিস্থাপিত করবে, সাবস্টিটিউট করবে এবং এক্স মাইনাসটাকে বের করে দেবে। তাহলে এইটাকে আমরা বলি লিভিং গ্রুপ। এই যে এক্স মাইনাসটাকে আমরা বলি কি, লিভিং গ্রুপ। ঠিক আছে, লিভিং গ্রুপ। এটা ইন জেনারেল ফরম্যাট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। একটা সাবস্ট্রেট, এটা সাবস্ট্রেটের সাথে নিউক্লিওফাইল বিক্রিয়া করে লিভিং গ্রুপকে প্রতিস্থাপিত করবে। ঠিক আছে, এটা প্রোডাক্ট। ঠিক আছে, ক্লিয়ার? এইটা হচ্ছে ইন জেনারেল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। এবার আমরা দু রকম বললাম, আজকের লেকচারে আলোচনা করব SN2 রিয়াকশন আর SN1 রিয়াকশন। এই দুটোকে আমরা ডিটেলসে আলোচনা করব। দু রকম ক্রিয়া কৌশল বেসিক্যালি প্রতিস্থাপনের। একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ভায়া বাইমলিকুলার পাথওয়ে, যেটাকে তোমরা SN2 বলো, এটাকে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলারও বলে। আর SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ভায়া ইউনিমলিকুলার পাথওয়ে, অর্থাৎ রিয়াকশনের আণবিকতা এক আণবিক বিক্রিয়া। আর SN2 হচ্ছে দ্বি আণবিক বিক্রিয়া। ক্লিয়ার? ক্লিয়ার, অর্থাৎ রিয়াকশনের হার নির্ণায়ক ধাপে যে কজন অংশগ্রহণ করে সেটাই হচ্ছে তার, যে কজন কণা অংশগ্রহণ করছে রিয়াকশনে সেটাই তার আণবিকতা। ঠিক আছে, এখন আমরা এবার আলোচনা করব SN2 রিয়াকশন। SN2 রিয়াকশন নিয়ে, যেটা আমরা কি বললাম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ভায়া বাইমলিকুলার পাথওয়ে। বাইমলিকুলার
পাথওয়ে, ঠিক আছে। অর্থাৎ বায়োমলিকুলার পাথওয়েতে রিয়াকশনটা হবে অর্থাৎ বিক্রিয়ার আণবিকতা অর্থাৎ হার নির্ণায়ক ধাপ যে ধাপটা, ঠিক আছে। সরল বিক্রিয়া হতে পারে, জটিল বিক্রিয়া হতে পারে, মানে এক ধাপ সম্পন্ন বিক্রিয়া হতে পারে, আবার একাধিক ধাপ সম্পন্ন বিক্রিয়া হতে পারে। অর্থাৎ তার মধ্যে যে ধাপটা হার নির্ণায়ক ধাপ, সেই ধাপে যে কজন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেটাই তার আণবিকতা, মলিকুলারিটি। মলিকুলারিটি 2 এখানে, এখানকার মলিকুলারিটি বা আণবিকতা কত? 2, দ্বিআণবিক বিক্রিয়া, মলিকুলারিটি অর্থাৎ আণবিকতা 2 SN2 রিয়াকশনের ক্ষেত্রে, আণবিকতা 2, ক্লিয়ার। এবার SN2 বিক্রিয়া বলতে আমরা বুঝি যে বিক্রিয়াটা আর মেকানিজমটা এরকম হবে, বায়োমলিকুলার পাথওয়েতে হবে, এবং এখানে কি হবে, সাবস্ট্রেট থেকে লিভিং গ্রুপের অপসারণটা হবে সেটা ব্যাক সাইড অ্যাটাকের মাধ্যমে। নিউক্লিওফাইলটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। কেন ব্যাক সাইড অ্যাটাক হয় সেটা আমি ডিটেলসে বলবো, এবং ওয়ান স্টেপ প্রসেস, ওয়ান স্টেপ রিয়াকশন, ওয়ান স্টেপে হয়, ওয়ান স্টেপ রিয়াকশন, ঠিক আছে, ওয়ান স্টেপ রিয়াকশন, এক ধাপ সম্পন্ন বিক্রিয়া, ক্লিয়ার। অর্থাৎ SN2 রিয়াকশনের যে রেটটা সেটা কিন্তু নির্ভর করে এই যে সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনের গাঢ়ত্বের উপর। রিয়াকশনের রেটটা এই যে সাবস্ট্রেট বা যেটা অ্যালকিল হ্যালাইড তার উপর এবং নিউক্লিওফাইল দুজনেরই গাঢ়ত্বের উপর কিন্তু রিয়াকশনের রেটটা নির্ভর করে। অর্থাৎ এখানে রেটটা, রিয়াকশনের রেটটা সাবস্ট্রেটের গাঢ়ত্ব, সাবস্ট্রেটের গাঢ়ত্ব, নিউক্লিওফাইলের গাঢ়ত্ব দুজনের উপর নির্ভর করে, সেই জন্য বায়োমলিকুলার, ঠিক আছে, ক্লিয়ার। এবং ওয়ান স্টেপে কিন্তু রিয়াকশনটা হয়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমি একটা উদাহরণ দিই, যেমন মিথাইল ক্লোরাইড এর সাথে KOH এর বিক্রিয়া করছি, জলীয় KOH, জলীয় KOH, ইথানলীয় KOH দিলে অন্য বিক্রিয়া হয়, তখন এলিমিনেশন রিয়াকশন হয়, সেই জন্য জলীয় ব্যাপারটা মনে রাখবে, জলীয় KOH দিলে যেটা উৎপন্ন হয় মিথানল CH3OH আর KCl। এখানে কি হয়েছে, এখানে বেসিক্যালি এই যে CH3Cl এটা সাবস্ট্রেট, আর নিউক্লিওফাইলটা কি, নিউক্লিওফাইলটা OH মাইনাস, এখানে নিউক্লিওফাইল, এই যে OH-টা কি করলো, Cl-টাকে সাবস্টিটিউট করলো, Cl-টাকে সাবস্টিটিউট করলো, তাহলে Cl মাইনাস বেরিয়ে গেল, সেই Cl মাইনাসটা KOH এ থাকা K প্লাসের সাথে কম্বাইন করে অ্যাকচুয়ালি KCl তৈরি করছে, ঠিক আছে। এইটা হচ্ছে ভিতরকার কথা, বোঝা গেল। তাহলে নিউক্লিওফাইলটা লিভিং গ্রুপকে সাবস্টিটিউট করে তার পজিশনটাই বসছে, দেখো, তাই তো। এবার এটা কিভাবে হয়, এর মেকানিজমটি কি, ক্রিয়া কৌশলটা কি, সেটাই আমাদের জানতে হবে। আমি একটা কথা বললাম, এখানে ব্যাক সাইড অ্যাটাক হয়, এটা মনে রাখবে, ব্যাক সাইড অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাক হয়, এই রিয়াকশনের বৈশিষ্ট্য এটা। অর্থাৎ লিভিং গ্রুপ যেদিকে থাকে তার বিপরীত দিক থেকে অ্যাটাকটা হয়, লিভিং গ্রুপ যেদিকে থাকে তার বিপরীত দিক থেকে কিন্তু অ্যাটাকটা হয়। এই যে আমরা নিউক্লিওফাইল বলি, সেই নিউক্লিওফাইল কিন্তু প্রশম হতে পারে এবং অ্যানায়নিক ইন নেচার হতে পারে। যেমন এই যে নিউক্লিওফাইলের কথা আমি বলছিলাম একটু আগে, নিউক্লিওফাইল, সেই নিউক্লিওফাইল যেমন জল একটা নিউক্লিওফাইল, অ্যামোনিয়া একটা নিউক্লিওফাইল, এগুলো প্রশম নিউক্লিওফাইল। OH মাইনাস নিউক্লিওফাইল, CN মাইনাস নিউক্লিওফাইল, I মাইনাস নিউক্লিওফাইল, Cl মাইনাস নিউক্লিওফাইল, অ্যানায়নিক ইন নেচার, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইল কিন্তু প্রশম, অ্যানায়নিক দুরকম হতে পারে। তাহলে এই যে নিউক্লিওফাইলটা সাবস্ট্রেটকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, বিপরীত দিক থেকে, অর্থাৎ লিভিং গ্রুপ যেদিকে থাকবে, ঠিক আছে, তার বিপরীত দিক থেকে অ্যাটাকটা হবে, এবং সেই বিপরীত দিক থেকে অ্যাটাকটা কেন হচ্ছে সেটা আমরা বলবো। দেখো তাহলে মেকানিজমটা একটু দেখা যাক কি হয়, ক্রিয়া কৌশল, মেকানিজম খুবই ইম্পর্টেন্ট, মেকানিজম তো এইচএস এ পড়ে প্রচুর, তাই তো। দেখো এই যে আমরা CH3Cl, সেইটা কার্বনটা কি sp3 হাইব্রিডাইজ কার্বনটা,
মানে টেট্রাহেড্রাল শেপ। ওয়েজ ড্যাশ প্রজেকশন ফর্মুলায় এঁকে ফেললাম, এইচ এইচ এইচ, তাই তো, CH3Clটাকে। এখন এই যে কার্বনটা টেট্রাহেড্রাল মানে sp3 হাইব্রিডাইজ, 4টে হাত আছে কার্বনের, sp3 হাইব্রিডাইজ, টেট্রাহেড্রাল শেপ, ঠিক আছে। এটা সেই CH3Cl মিথাইল ক্লোরাইড, সেটাকেই এঁকেছি কিন্তু, হ্যাঁ। এবার লিভিং গ্রুপটা OH মাইনাস, এখানে OH মাইনাস, ঠিক আছে। এই OH মাইনাসটা কিন্তু কি করবে, ব্যাক সাইড অ্যাটাক করবে, অর্থাৎ এই যে ক্লোরিন যেদিকে আছে তার বিপরীত দিক থেকে অ্যাটাকটা করবে, এই ব্যাক সাইড অ্যাটাক করলো এবং এটা খুলে যাবে এই বন্ডটা, কারণ কার্বনের 4টে হাত, মনে রাখবে। এবার এর একটা মধ্যবর্তী অবস্থা, অন্তর্বর্তী একটা অবস্থা আমরা দেখাতে পারি, ঠিক আছে। সেই অন্তর্বর্তী অবস্থাটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট। দেখো আমি যদি এরকম ভাবে ভেবে নিই, এইটা হাওয়া আর এইটা ছাতা এইদিকে মুখ করে আছে, এবার হাওয়াটা বইলে কি ছাতাটা উল্টে যাবে। এই রিয়াকশনের আর একটা ফিচার, সেটা হচ্ছে ইনভার্সন অফ কার্বন সেন্টার, কার্বন সেন্টারটা উল্টে যায়, ঠিক আছে। অর্থাৎ এখানে ইনভার্সন হয়, ঠিক আছে, অর্থাৎ স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। এই রিয়াকশনটা স্টিরিও স্পেসিফিক, স্টিরিও স্পেসিফিক, ঠিক আছে। তাহলে ট্রানজিশন স্টেটটা আমরা দেখাতে পারি মানে ট্রানজিশন স্টেটটা কি, হাওয়া বইছে, ছাতার দিকে এগাচ্ছে, ছাতাটা উল্টানো শুরু করছে, এইরকম একটা অবস্থা। তার মানে এখানে এ অ্যাটাক করতে আসছে আর এই বন্ডটা খুলে যাচ্ছে, সেই রকম একটা মধ্যবর্তী অবস্থা, অন্তর্বর্তী অবস্থা, সেটাই হচ্ছে ট্রানজিশন স্টেট। 3 সেন্টার TS এখানে, এই যে এটা জুড়তে আসছে, জুড়ে যাওয়ার জন্য এগিয়ে আসছে, ডেল মাইনাস অক্সিজেন, আর এই যে লিভিং গ্রুপটা খুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এইখানে কিন্তু কার্বনটা ট্রানজিশন স্টেটে, মনে রাখবে, sp2 হাইব্রিডাইজড হয়, মানে প্লানার, ঠিক আছে। তাহলে এই ট্রানজিশন স্টেট, ঠিক আছে, TS এটা, এই TSটা থেকেই আমরা ফাইনাল প্রোডাক্ট, যেহেতু কি বললাম ইনভার্সন হয়, ঘুরে যায়, উল্টে যায়, তাহলে কি হবে, এটা উল্টে গেলে সেই ছাতা উল্টে যাওয়ার মতো। কাইরাল প্রোডাক্ট নিয়ে যদি কাজ শুরু করতে, তাহলে বুঝতে পারতে R থেকে S হয়, R বিন্যাস থেকে S বিন্যাস হয়, D বিন্যাস থেকে L বিন্যাস হয়, এরকম। ঠিক আছে, এই, এবং Cl মাইনাসটা বেরিয়ে গেল। ক্লিয়ার? হ্যালোজেন, হ্যালোজেনের ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন, Cl মাইনাস মানে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন হয়ে গেল, তার 4টে ইলেকট্রন পেয়ার, সেইটা দেখানো হলো, ঠিক আছে। তাহলে ইনভার্সন অফ কার্বন সেন্টার হলো, এটা মনে রাখবে। আর একটা ফিচার, ইনভার্সন অফ কার্বন সেন্টার, স্টিরিও স্পেসিফিক প্রোডাক্ট উৎপন্ন হয় এখানে ইনভার্সন অফ কার্বন সেন্টারের জন্যই, কার্বন সেন্টারটা কিন্তু ইনভার্সন হয়, ঠিক আছে, কার্বন সেন্টারের কিন্তু ইনভার্সন হয়, ঠিক আছে, কার্বন সেন্টারটা ইনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এই যে রিয়াকশনের রেটটা আমরা বলতে পারি K, রেট কনস্ট্যান্ট, to concentration of মিথাইল ক্লোরাইড to concentration of নিউক্লিওফাইল OH মাইনাস, তাই তো। তাহলে মলিকুলারিটিটা কি, 2, দ্বিআণবিক বিক্রিয়া, ঠিক আছে। এই যে ক্রিয়া কৌশলটাকেই আমরা বলছি SN2 ক্রিয়া কৌশল। এই SN2 ক্রিয়া কৌশলে কারা পার্টিসিপেট করবে সেটা একটু বলে দিই। যেখানে ব্যাক সাইড অ্যাটাকটা ভালোভাবে পসিবল হবে, তাই তো। এই রিয়াকশনের রেটটা কিন্তু বেসিক্যালি নির্ভর করে কত সহজে ব্যাক সাইড অ্যাটাক করতে পারছে তার উপর। যদি আমরা স্টেরিক ফ্যাক্টরটা দেখি, এমন কোনো গ্রুপ আছে, এই যে হাইড্রোজেনগুলোর পরিবর্তে যদি এমন কোনো বাল্কি গ্রুপ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু SN ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না, তাহলে SN2 পাতও এতে,
SN2 পাথওয়েতে যেতে পারবে না। সাবস্টিটিউশন হবে কিন্তু SN2 পাথওয়েতে রিয়াকশনটা করতে পারবে না, অর্থাৎ এই পাথওয়েতে রিয়াকশনটা হবে না। ঠিক আছে, দেখো কেন ব্যাক সাইড অ্যাটাক হয় সেটা একটু যদি আমরা ভালো করে বলি ট্রানজিশন স্টেটের এটা দিয়ে। ওকে, এই যে ট্রানজিশন স্টেট, এইটা আমরা একটু আগে বললাম কি sp2 হাইব্রিডাইজ প্ল্যানার। এবার sp2 হাইব্রিডাইজ কার্বন বলতে, কার্বনটা যেহেতু sp2 হাইব্রিডাইজ, তাহলে একটা আনহাইব্রিডাইজ কি আছে, p আছে, যেটা পারপেন্ডিকুলার টু দিস sp2 হাইব্রিডাইজ প্লেন। অর্থাৎ এই যে তল, এই তলটার সাথে লম্বভাবে আছে, যে তলে কার্বন হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন গুলো আছে, সেই তলের সাথে লম্বভাবে একটা আনহাইব্রিডাইজ p আছে, তাই তো? এবার অলরেডি লিভিং গ্রুপটা, লিভিং গ্রুপের p অরবিটালের সাথে এর একটা অভিলেপন হয় একটা পার্টে, এইটা লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ অলরেডি যেহেতু এই যে কার্বনের p অরবিটালের একটা লোবে অলরেডি অভিলিপ্ত আছে, তাহলে অন্য লোবে এসে এইখানে কিন্তু সে ঢুকতে পারে না নিউক্লিওফাইল। তাই নিউক্লিওফাইল কোন দিক দিয়ে ঢুকবে, যেদিকে বা কোথায় অ্যাটাক করবে, যেদিকে তোমার লিভিং লিভিং গ্রুপটা আছে তার বিপরীত দিক থেকে নিউক্লিওফাইলটা কিন্তু অ্যাটাক করবে। এটা নিউক্লিওফাইলের p অরবিটাল। ঠিক আছে, এটা কিন্তু আমরা এর কনসেপ্টে বলতে পারি, ট্রানজিশন স্টেটের কনসেপ্টে। অর্থাৎ এই যে p অরবিটালের সাথে অপর লোবের সাথে সে কিন্তু অভিলিপ্ত হবে, কারণ অলরেডি এই লোবটার সাথেই কিন্তু লিভিং গ্রুপের p অরবিটাল অভিলিপ্ত আছে। p অরবিটালের কার্বনের p অরবিটালের দুটো লোব, একটা লোবে যদি অলরেডি লিভিং গ্রুপটা থাকে অভিলিপ্ত, তাহলে অপর লোবে নিউক্লিওফাইলটা কিন্তু অ্যাটাক করতে পারবে। সেই জন্য কিন্তু ব্যাক সাইড অ্যাটাক হয়, তাই ব্যাক সাইড অ্যাটাকটা কিন্তু হয়। এখন কোন সলভেন্টে SN2 রিয়াকশনটা ভালো হবে, সলভেন্ট কোন সলভেন্টে আমরা SN2 রিয়াকশনটা ভালো হবে, SN2 রিয়াকশনের জন্য কোন সলভেন্ট উপযুক্ত? অ্যাপ্রোটিক সলভেন্ট। অ্যাপ্রোটিক সলভেন্ট যারা, যেমন অ্যাসিটোন, DMSO, ডাইমিথাইল সালফক্সাইড, DMF, ডাইমিথাইল ফর্মামাইড, এই সলভেন্ট গুলোতে কিন্তু SN2 রিয়াকশন ভালো হবে। SN2 রিয়াকশন ভালো হবে এই সলভেন্ট গুলোতে। অ্যাসিটোন, DMSO, DMF, অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করলে কিন্তু SN2 রিয়াকশন ভালো হবে। কেন ভালো হবে, তারও কিন্তু কারণ আছে। কারণ এই যে অ্যাপ্রোটিক সলভেন্ট, এই অ্যাপ্রোটিক সলভেন্ট গুলো এই অ্যাপ্রোটিক সলভেন্ট গুলো কি করে, বিকারক যেটা, যে নিউক্লিওফাইল, তার ক্যাটায়নকে স্থায়িত্ব দিলেও অ্যানায়নকে মুক্ত রাখতে পারে। অর্থাৎ অ্যানায়ন যে পার্টটা, অর্থাৎ যে পার্টটা নিউক্লিওফিলিক যে পার্টটা, বেসিক্যালি ধরো KOH ইউজ করছি, তাই তো, KOH ইউজ করছি, তাহলে এখানে K প্লাস আর OH মাইনাস আছে, তাহলে এই যে ক্যাটায়নিক পার্ট, এটাকে স্টেবিলিটি দিতে পারলেও এটাকে কিন্তু মুক্ত রাখে। ফলে এ কিন্তু ভালোভাবে ব্যাক সাইড মুক্ত থাকার জন্য কি ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে। এই জন্য কিন্তু এই যে অ্যাপ্রোটিক সলভেন্ট গুলোতে কিন্তু SN2 রিয়াকশনটা ভালো হয়, কারণ ব্যাক সাইড অ্যাটাক যত ভালো হবে সেটা নির্ভর করছে, যদি বলি লিভিং গ্রুপ, এই লিভিং গ্রুপের লিভিং ক্যাপাসিটি যত বেশি হবে, এটা অবভিয়াসলি মনে রাখতে হবে। অর্থাৎ যত লিভিং গ্রুপের লিভিং ক্যাপাসিটি ভালো হবে বা লিভিং অ্যাবিলিটি ভালো হবে, তত কিন্তু আমরা যদি বলি, মনে রাখবে এটা, লিভিং গ্রুপের লিভিং অ্যাবিলিটি অফ লিভিং গ্রুপ, ধরো F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, এরা সবাই লিভিং গ্রুপ। মনে রাখবে যে সমস্ত তীব্র অ্যাসিড থেকে অ্যানায়নিক পার্টটা আসবে, তার যে কনজুগেট বেস, তারা কিন্তু ভালো লিভিং গ্রুপ হয়। যেমন HF, HCl, HBr, HI, এদের মধ্যে HI এর অ্যাসিডিটি বেশি, তাহলে এর থেকে যে I মাইনাসটা আসবে সে কিন্তু গুড লিভিং গ্রুপ হবে।
তাই তো? অর্থাৎ তীব্র অ্যাসিডের থেকে যে অ্যানায়নিক পার্টটা আসবে, অর্থাৎ তীব্র অ্যাসিডের যে কনজুগেট বেস সেটা কিন্তু ভালো লিভিং গ্রুপ হয়। তাহলে আমরা বলতে পারি এখানে I মাইনাসটা গুড লিভিং গ্রুপ, গুড এল ফর লিভিং গ্রুপ, আর F মাইনাসটা ব্যাড, খারাপ লিভিং গ্রুপ। বোঝা গেল? তাহলে লিভিং গ্রুপের লিভিং অ্যাবিলিটি যত ভালো হবে তত SN2 রিয়াকশন ভালো হবে, কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। তারপরে সাবস্ট্রেটের কথা যদি বলি, সাবস্ট্রেটের যত স্টেরিক ফ্যাক্টরটা কম দেওয়া থাকবে, অর্থাৎ স্টেরিক ফ্যাক্টর ওয়ালা গ্রুপ যত থাকবে, তাই তো? অর্থাৎ গ্যাদাগেদি যত কম থাকবে তত ব্যাক সাইড অ্যাটাক ভালো হবে। সেই এক সেম গল্প, ব্যাক সাইড অ্যাটাকের গল্প। তাহলে ব্যাক সাইড অ্যাটাকটা যত ভালো হবে তত কিন্তু SN2 রিয়াকশন ভালো হবে। বোঝা গেল? অর্থাৎ এই যে DMSO বা ক্লিয়ার? তাহলে এই যে DMSO, আমি যেটা বলছিলাম DMSO বা DMF, অ্যাসিটোন, এরা অ্যাপ্রোটিক সলভেন্ট। এই অ্যাপ্রোটিক সলভেন্ট গুলোই কিন্তু SN2 রিয়াকশনের সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। ধরো সাপোজ আমি যদি বলি এই রিয়াকশনটা CH3CH2Cl, এর ক্ষেত্রে জলীয় কেওএইচ দেওয়া হলো, তাহলে কি উৎপন্ন হবে? SN2 পাথওয়েতে হবে, SN2 পাথওয়েতে রিয়াকশনটা হবে CH3CH2OH আর KCl উৎপন্ন হবে, তাই তো? তাহলে এইটাই প্রোডাক্ট আমাদের, তাই তো? তাহলে SN2 পাথওয়েতে হলো কারণ এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে? আর CH3CCl বললাম আমি, সেখানে জলীয় কেওএইচ দিলাম, কিন্তু এখানে রিয়াকশন হবে, COH উৎপন্ন হবে এবং KCl উৎপন্ন হবে, কিন্তু এটা কিন্তু SN2 পাথওয়েতে হবে না, এটা অল্টারনেটিভ পাথওয়েতে যাবে। কারণ SN2 হতে পারবে না। কেন পারবে না? কারণ তোমরা একটু দেখে নাও, এই যে কার্বন গুলো CH3 গ্রুপ, বাল্কি গ্রুপ, এদের স্টেরিক ফ্যাক্টরটা বেশি, স্টেরিক এফেক্ট, গুতোগুতি বেশি। তাহলে এই যে ব্যাক সাইড অ্যাটাক, নিউক্লিওফাইল মানে OH মাইনাস ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না, এইখানে ব্যাক সাইড অ্যাটাকটা করতে পারবে না। ব্যাক সাইড অ্যাটাক is not possible, is not possible। অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাকটা হবে না বলেই কিন্তু এখানে SN2 পাথওয়েতে হবে না রিয়াকশনটা, SN2 পাথওয়েতে রিয়াকশনটা হবে না। তাহলে রিয়াকশনটা হচ্ছে তো, তাহলে কোন পাথওয়েতে হবে? সেইটাই হচ্ছে SN1 পাথওয়েতে হবে। সেই SN1টা নিয়েই আমরা আলোচনা করব, কিভাবে SN1 পাথওয়েতে রিয়াকশনটা হয়, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইবার আমাদের আলোচনার বিষয় SN1 রিয়াকশন, SN1 বিক্রিয়া, SN1 রিয়াকশন। দেখো SN1 রিয়াকশনটা, একটু কালিটা চেঞ্জ করে নিই। SN1 রিয়াকশনটা এটার ওই যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, অর্থাৎ এইভাবে বলতে পারো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ভায়া ইউনিমলিকুলার পাথওয়ে। তার মানে এই রিয়াকশনের মলিকুলারিটিটা 1, এবং কিছু ইনফরমেশন এর সাথে মনে রাখবে। SN1 যে মেকানিজমটা আমরা বলছি, SN1 মেকানিজম অ্যাকচুয়ালি রিয়াকশনটা তো সাবস্টিটিউশন রিয়াকশন, কিন্তু আমরা এটা মেকানিজম বলাটাই বেশি বেটার। SN1 মেকানিজম বা SN2 মেকানিজম রিয়াকশন না বলে মেকানিজম কথাটা বলা বেশি যুক্তিসঙ্গত। তাহলে SN1 মেকানিজমে যেটা হচ্ছে, দেখো টু স্টেপ রিয়াকশন, এটা 2 ধাপে হয়, 2 স্টেপ রিয়াকশন, 2 ধাপে হয় SN1টা, 2 স্টেপ। ইনফরমেশন গুলো নোট করে নেবে, 2 স্টেপ রিয়াকশন। এবং এই রিয়াকশনের প্রথম স্টেপে কি হয়, এই যে
অ্যালকিল হ্যালাইডের কার্বনের সাথে লিভিং গ্রুপের যে সমযোজী বন্ধনটা থাকে সেটা প্রথমে ভাঙবে প্রথম স্টেপে, হয়ে যেটা তৈরি হবে কার্বোক্যাটায়ন তৈরি হবে। ঠিক আছে? এই যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু এন্ডোথার্মিক প্রসেস, তাপ লাগে। ঠিক আছে? সেই জন্য খুব ধীর গতিতে হয়। ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপটা এই যে অ্যালকিল হ্যালাইডের কার্বনের সাথে যে লিভিং গ্রুপটা এক্স আমরা লিভিং গ্রুপ বলছি, সেই এই যে বন্ধনটা ভাঙবে এবং এই বন্ধন ভাঙার জন্য প্রচুর শক্তির দরকার। সেই জন্য এই প্রসেসটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস হওয়ার জন্যই কিন্তু মনে রাখবে এটা ফার্স্ট স্টেপটা কিন্তু স্লো হয়, ধীর গতিতে হয়, স্লো হয়। ফার্স্ট স্টেপটা স্লো হয়। সেকেন্ড স্টেপটা কি হয়? সেকেন্ড স্টেপে যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল, এখানে ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল, কার্বোক্যাটায়ন, সেই কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এবার দেখো যে কার্বোক্যাটায়নটা হয়, আমরা ধীরে ধীরে বলবো যে কার্বোক্যাটায়নটা হয় সেটা প্ল্যানার ইন নেচার। এবার যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে পারে সেটা উপর থেকে করতে পারে, নিচ থেকে করতে পারে, তাই তো? তাহলে সেই জন্য দু রকম আমরা এখানে বেসিক্যালি রেসিমাইজেশন হয়, রেসিমিক মিক্সচার পাই। ঠিক আছে? স্টিরিও স্পেসিফিক নয় রিয়াকশনটা, অর্থাৎ এই রিয়াকশনটা এসএন অন মেকানিজমটা কিন্তু স্টিরিও স্পেসিফিক নয়, স্টিরিও স্পেসিফিক নয়, স্পেসিফিক নন নন স্টিরিও স্পেসিফিক আমরা বলতে পারি। ঠিক আছে? নন স্টিরিও স্পেসিফিক, তাই তো? কারণ রেসিমাইজেশন হয় 50% আমরা যদি আর নিয়ে শুরু করি তাহলে 50% আর পাবো, 50% এস পাবো, এরকম একটা ব্যাপার, প্লাস মাইনাস, অর্থাৎ রেসিমিক মিক্সচার তৈরি হয় এখানে। ঠিক আছে? এই রিয়াকশনের রেট, যেহেতু সেকেন্ড স্টেপটা নিউক্লিওফিলিক অ্যাটাক, এখানে যে অ্যাটাকটা আয়নিক ইন্টারঅ্যাকশন টাইপ, ঠিক আছে, ঋণাত্মক যে নিউক্লিওফাইল সেটা ক্যাটায়নিক, সেখানে ইলেকট্রন জোট দান করে। ঠিক আছে? সেজন্য ফাস্ট হয় এইটা, সেকেন্ড স্টেপটা ফাস্ট। আর মনে রাখবে স্লোয়ার স্টেপ ইজ দ্য আরডি স্টেপ, যে স্টেপটা স্লোয়ার হয় সেটাই হচ্ছে আরডি স্টেপ, রেট ডিটারমিনেটিং স্টেপ। তাহলে প্রথম স্টেপটাই কিন্তু এখানে রেট ডিটারমিনেটিং স্টেপ, এবং প্রথম স্টেপে যে কজন পার্টিসিপেট করে সেটাই কিন্তু তার সেটাই কিন্তু তার আণবিকতা। দেখো প্রথম স্টেপে আমরা কি বললাম, যে সাবস্ট্রেটটা থাকবে সেটার ওই যে তার থেকে ওই যে লিভিং গ্রুপের সঙ্গে কার্বনের যে বন্ড সেটা ভেঙে যাবে, তাহলে শুধুমাত্র সেই সাবস্ট্রেটটা অংশগ্রহণ করছে, তাহলে শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরেই কিন্তু নির্ভর করবে, কারণ স্লোয়ার স্টেপ ইজ দ্য আরডি স্টেপ, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা বলতে পারি এই রিয়াকশনের রেটটা শুধুমাত্র সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপরই নির্ভর করে, কারণ ফার্স্ট স্টেপটা স্লোয়ার স্টেপ ইজ দ্য আরডি স্টেপ, রেট ডিটারমিনেটিং স্টেপ। রেট ডিটারমিনেটিং স্টেপে যে কজন অংশগ্রহণ করে সেটাই কিন্তু রিয়াকশন রেটটা তাদের উপরেই নির্ভর করে। তাহলে এইখানে সাবস্ট্রেটের উপরেই শুধু রিয়াকশনের রেটটা নির্ভর করছে, সেই জন্য এই রিয়াকশনটা ইউনিমলিকুলার ইন নেচার। এবং এই যে সেকেন্ড স্টেপটা বললাম যে নিউক্লিওফিলিক অ্যাটাক, এটা খুব সহজে হয়, সেই জন্য এইখানে কিন্তু তাপমুচি, এটা কিন্তু এক্সোথার্মিক, সেই জন্য দ্রুত হয়, এটা এক্সোথার্মিক, সেই জন্য দেখবে দ্রুত হয়। সেই জন্য ওভারঅল এইটা প্রথম স্টেপটা এন্ডোথার্মিক, সেকেন্ড স্টেপটা এক্সোথার্মিক, ওভারঅল মিলেই এটা পসিবল হচ্ছে, এই জন্য যে ওভারঅল এটা ফিজিক্যাল হচ্ছে বলেই, নাহলে কিন্তু হতো না। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি মেকানিজমটা দেখার চেষ্টা করি কিভাবে হচ্ছে এটা, মেকানিজমটা কি, এসএনআর মেকানিজমটা কিভাবে হচ্ছে। দেখো ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপে আমরা ফার্স্ট স্টেপে আমরা দেখাবো যে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা ইউজ করছি। ধরো আমরা বলছি এই রকম একটা বিক্রিয়া কনসিডার করি, CH3 বিয়ার, এখানে দিলাম KOH অ্যাকুয়াস তাপ, তাহলে আমরা দেখতে পাবো CH3 COH প্লাস KBr, তাই তো? এই রিয়াকশনটার মেকানিজম আমরা দেখব, তাই তো? তাহলে এই রকম একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড,
এটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এটা কি হচ্ছে 3 ডিগ্রি কেন বললাম? যে কার্বনে লিভিং গ্রুপ যুক্ত সেই কার্বন আদার্স 3টে কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত, সেই জন্য এটা 3 ডিগ্রি। আগে একটা দেখালাম 2 ডিগ্রি। কেন বললাম 2 ডিগ্রি? এই সরি 1 ডিগ্রি একটা। কেন? কারণ যে কার্বনে দেখো লিভিং গ্রুপটা যুক্ত, এইটা 1 ডিগ্রি কেন অ্যালকিল হ্যালাইড? সেই কার্বন আদার্স একটা কার্বন সেন্টারের সঙ্গে যুক্ত, সেটা CH3, আর বাকি দুটো হাইড্রোজেন, তাই তো? সেই জন্য এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই সরি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। বোঝা গেল? আচ্ছা, বুঝবে ভালো করে, দেখবে আমি যেটাগুলো বলছি সব ভালো করে মন দিয়ে শুনলেই বুঝতে পারবে, আশা করছি। এবার প্রথমে কি হবে, এই বন্ধনটা ভাঙবে, যেটা এন্ডোথার্মিক প্রসেস, তাই তো? সেই জন্য এটা কিন্তু স্লো হয়, স্লো স্লো হয়। স্লো হলো, স্লোয়ার স্টেপ, এটা খুব ধীর গতিতে হয়, এন্ডোথার্মিক বিক্রিয়া হয়ে কার্বোক্যাটায়ন তৈরি হলো। দেখো, যে কার্বোক্যাটায়ন তৈরি করলো সেই কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং এখানে Br মাইনাস, তাই তো? এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু স্টেবল, তাই তো? কেন স্টেবল? কারণ দেখো এখানে 9টা হাইপার কনজুগেশন হবে, কারণ 9টা আলফা হাইড্রোজেন আছে। যে কার্বনে পজিটিভ চার্জ, সেই কার্বনটা আদার্স যে কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনগুলো ডাইরেক্টলি যে কার্বনের সঙ্গে যুক্ত সেইগুলো হচ্ছে আলফা কার্বন, সেখানে উপস্থিত হাইড্রোজেনকে আমরা বলি আলফা হাইড্রোজেন। তাহলে এখানে 9টা আলফা হাইড্রোজেন আছে দেখো কার্বোক্যাটায়নে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেই জন্য 9টা হাইপার কনজুগেশন আছে, প্লাস 3টে মিথাইল গ্রুপের 3টে প্লাস আই এফেক্ট আছে, যার জন্য স্টেবিলিটি পাচ্ছে কার্বোক্যাটায়নটা। ঠিক আছে, ক্লিয়ার? এবং এটা কিন্তু sp2 হাইব্রিডাইজ, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ হওয়ার জন্য এটা কিন্তু প্ল্যানার ইন নেচার, তাই তো? এবার সেকেন্ড স্টেপে কি হবে বললাম, সেকেন্ড স্টেপটা ফাস্টার হয়। এই যে কার্বোক্যাটায়ন, এইবার এই কার্বোক্যাটায়নটা তো প্ল্যানার, আমি যেটা বলতে চাইছিলাম, এটা তো প্ল্যানার স্ট্রাকচার, এই প্লেন আছে, তাহলে এই যে লিভিং গ্রুপ বলছি, সরি, যে নিউক্লিওফাইল ওইচ মাইনাসটা, ওইচ মাইনাসটা কিন্তু উপর দিয়ে অ্যাটাক করতে পারে, নিচ দিয়ে অ্যাটাক করতে পারে। আমরা এখানে দেখালাম নন স্টিরিও স্পেসিফিক, কেন বলছিলাম? উপর দিয়ে অ্যাটাক, যেহেতু প্ল্যানার তাহলে উপর দিয়ে অ্যাটাক করতে পারে, নিচ দিয়ে অ্যাটাক করতে পারে, সেই জন্য রেসিপ মিক্সচার পাওয়া যায়। ইন জেনারেল আমরা এখানে মেকানিজমের সময় এইভাবে দেখাতে পারি, ফার্স্ট হলো, এবং এখানে কিন্তু আমরা যেটা পেলাম CH3 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 OH, অর্থাৎ এইটাই সেই কিন্তু CH3 হোল 3 COH, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল এটা। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু হয়, এবং এখানে রেসিমাইজেশন হয়। কেন রেসিমাইজেশন হয় বললাম? এই যে নিউক্লিওফাইল, এই যে নিউক্লিওফাইলটা কি, এটা যেহেতু প্লেনে আছে, এই প্লেনের উপর দিয়ে অ্যাটাক করতে পারে, নিচ দিয়ে অ্যাটাক করতে পারে, এবং প্রবাবিলিটি সেটা 50% 50%, উপর দিয়ে অ্যাটাক করার আর নিচ দিয়ে অ্যাটাক করার। সেই জন্য একটা যদি যদি কাইরাল হয়, কাইরাল কোনো সেন্টার হয়, তাহলে একটা যদি প্লাস হয় অপরটা মাইনাস, তাহলে 50% প্লাস আর 50% মাইনাসের মিক্সচার, দ্যাট ইজ প্লাস মাইনাস রেসিমিক মিক্সচার, যেটাকে বলা হয়। এইখানে কিন্তু রেসিমাইজেশন হয়, সেই জন্য এটা নন স্টিরিও স্পেসিফিক, অর্থাৎ স্টিরিও স্পেসিফিক নয়। SN1 রিয়াকশনটা স্টিরিও স্পেসিফিক নয়। তাহলে এই যে স্টেরিক ফ্যাক্টরের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি কোনো অ্যালকিল হ্যালাইড, তার প্রথম যে আমরা যদি বলি এইটা, ধরো সাপোজ আর এক্স, আর CH2X, আর 2CHX, আর R3CX, তাহলে এইটা দেখো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাই তো? তাহলে এখানে সব থেকে স্টেরিক ফ্যাক্টরটা কোথায় কম? এইখানে, তাই তো?
তারপরে এইখানে, তারপরে স্টেরিক ফ্যাক্টর সব থেকে এখানে কম, তাই তো? কারণ আমরা যদি এই রকম ভাবে দেখাই CH3X, CH3, CH2X, CH3 whole 2, CHX, CH3 whole 3, CX, তাহলে স্টেরিক ফ্যাক্টর কোথায় বেশি সব থেকে? এইখানে। তাহলে এখানে ব্যাকসাইড অ্যাটাক হওয়ার প্রবণতা কম, আর এখানে ব্যাকসাইড অ্যাটাক হওয়ার প্রবণতা বেশি। তাহলে SN2 রিয়াকশনের রেটটা কিন্তু নির্ভর করে কোথায় স্টেরিক ফ্যাক্টরটা কম সেখানে, অর্থাৎ যেখানে ব্যাকসাইড অ্যাটাকটা ফিজিবল হবে। তাহলে SN2 রিয়াকশনের রেট কি হবে? SN2 রিয়াকশন রেট, SN2 রিয়াকশন রেট CH3X এর সব থেকে বেশি হবে, তারপরে CH3, CH2X, তারপরে CH3 whole 2, CHX, তারপরে CH3 whole 3, CX, তাই তো? আর SN1টার কিসের উপর নির্ভর করে? SN1 এর রেটটা কিন্তু নির্ভর করে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। দেখো এই যে কার্বোক্যাটায়ন এর করেসপন্ডিং যদি কার্বোক্যাটায়ন গুলো ভাবি, SN1 এর রেটটা কিন্তু কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর নির্ভর করে। CH3, CH2 প্লাস, CH3 whole 2, CH প্লাস, CH3 C প্লাস। তাহলে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তাই তো? তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে তত কিন্তু SN1 রিয়াকশনের প্রবণতা বাড়বে। তাহলে রেট অফ SN1 রিয়াকশন, রেট অফ SN1 রিয়াকশন কি হবে? CH3X এর থেকে CH3X এর বাড়বে, তার থেকে CH3X সব থেকে বেশি, CH3 whole 3, CX। তাহলে এর কিন্তু সব থেকে বেশি SN1 রিয়াকশনের রেটটা হবে। সেই জন্য আমরা বলতে পারি কমনলি A or CH3 whole CH3 CH2X এরা SN2 রিয়াকশন করে ইন জেনারেল, আর এরা সচরাচর 3 ডিগ্রি যে সে SN1 রিয়াকশন করে। বোঝা গেল কেন? ইলেকট্রনিক ফ্যাক্টরটা ভাবো, স্টেরিক ফ্যাক্টরটা ভাবো এবং ইলেকট্রনিক ফ্যাক্টরটা ভাবো, দুটোই ভাবো। হাইপার কনজুগেশন প্লাস আই এফেক্ট দিয়েও ভাবতে পারো, সেটা SN1 রিয়াকশনের ক্ষেত্রে। আর স্টেরিক ফ্যাক্টর সেটা কিন্তু অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি SN2 মেকানিজমটা কন্ট্রোল হচ্ছে কিন্তু স্টেরিক ফ্যাক্টরের দিয়ে, স্টেরিক ফ্যাক্টর দিয়ে। আর SN1 রিয়াকশনটা রেটটা কিন্তু কন্ট্রোল হচ্ছে কিন্তু ইলেকট্রনিক ফ্যাক্টর দিয়ে। ঠিক আছে? ইলেকট্রনিক ফ্যাক্টরটা কিন্তু কন্ট্রোল করছে, মানে প্লাস আই এফেক্ট, হাইপার কনজুগেশন। মানে বেসিক্যালি আমরা যদি বলি যে ফার্স্ট স্টেপে যে কার্বোক্যাটনটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটনের স্টেবিলিটি যত বেশি হবে তত SN1 রিয়াকশনের রেট বেশি হবে। আর SN2 রিয়াকশনের রেট কতই বেশি হবে? যেখানে স্টেরিক ফ্যাক্টর, স্টেরিক এফেক্টটা কম, অর্থাৎ গুতগুতি কম। ঠিক আছে? স্টেরিক হিন্ড্রেন্সটা যেখানে কম, যেখানে স্টেরিক ফ্রি আছে, সেখানেই কিন্তু SN2 রিয়াকশনটা ভালো হবে বা SN2 মেকানিজমটা ভালো হবে। এটা মাথায় রাখবে। এবার আমরা যদি বলি SN1 রিয়াকশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের সলভেন্ট ইউজ করব SN1 রিয়াকশনে? সলভেন্ট কারা? পোলার সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট, মনে রাখবে। প্রোটন যারা ডোনেট করতে পারে, প্রোটন দিতে পারে, প্রোটন যুক্ত, তাই তো? প্রোটন যুক্ত সলভেন্ট এবং পোলার, যেমন মিথানল, ইথানল, জল, এরা অর্থাৎ পোলার প্রোটিক সলভেন্ট। সেই সব সলভেন্টেই কিন্তু SN1 রিয়াকশন ভালো হয়। ঠিক আছে? কারণ কি হয়, এই যে কার্বোক্যাটায়নকে এই যে পোলার প্রোটিক সলভেন্ট গুলো স্টেবিলিটি দিতে পারে বেশি। ঠিক আছে? সেই জন্য এরাই কিন্তু উপযুক্ত হয়, পোলার প্রোটিক সলভেন্ট গুলোই কিন্তু উপযুক্ত হয় SN1 রিয়াকশনের ক্ষেত্রে, যে কার্বোক্যাটায়নটা হয় তাকে স্টেবিলিটি প্রদান করতে পারে। সেই জন্য পোলার প্রোটিক সলভেন্ট গুলোই কিন্তু উপযুক্ত ফর SN1 রিয়াকশন। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা রাখলাম। ঠিক আছে? যে কিভাবে এই করবো আমরা, একটা জাস্ট কনসেপ্ট, বিভিন্ন রকম
প্রশ্ন কিন্তু SN1 SN2 দিয়ে পড়ে সেগুলোকে সলভ করার চেষ্টা করো। এই লেকচারটা এইচএস এর ছেলে মেয়েরাও 11-12 পড়ছে তারাও দেখতে পারো, এবং যারা নিট যেই দেবে তারা কনসেপ্ট বুস্টারের জন্য এটা দেখতে পারো। আর এইটা শুধু দেখলেই হবে না, এটার পরে কিন্তু কোয়েশ্চেন সলভ করতে হবে এই রিলেটেড, এই রিয়াকশন রিলেটেড প্রচুর কোয়েশ্চেন পড়ে ঘুরিয়ে ফিরিয়ে। আর নেক্সট কোনো একটা লেকচারে আমরা এসএনআই এবং এসএনএনজিবি সম্পর্কে একটু বলবো, এইটুকু একটু ওইগুলো একটু জেনে রাখা দরকার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম, এনজিপিটা আর এসএনআইটা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।